বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা হাসান ভাই, গত ক্লাসে আমরা অ্যামাজনের বিভিন্ন চার্জিং নিয়ে দেখছিলাম, তাই না? বিভিন্ন চার্জিং নিয়ে দেখছিলাম না, যে কোথায় কিরকম চার্জ হবে। জি জি ভাই ওইটা দেখেছি। জি। ওইটা নিয়ে কোনো প্রশ্ন আছে? এখন মনে করতে প্রশ্ন আসতেছে? না ভাই আপাতত নেই এটা নিয়ে। আপাতত নেই, সবই আলাপ করছি, তাই না? আচ্ছা, আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সেলার সেন্টার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল চেকলিস্ট। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করার আগে আপনাদের মানে মানে এটা অনেকেই জানেন, অনেকের সেলার সেন্টার আছে, আসিফ ভাইয়ের আছে। এখানে নতুন আরেক ভাই সেলার সেন্টারে অ্যাকাউন্ট হচ্ছে কি, যে কিছু বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে সেলার সেন্টার অ্যাকাউন্ট দুইটা ভাবে করা যায়, সেটা তো আমি আগের দিন বলছিলাম, যে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রফেশনাল না বিজনেস বিজনেস অ্যাকাউন্ট। আপনি দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন তারা বলতেছে হোয়েন ক্রিয়েটিং ইউর সেলার সেন্টার অ্যাকাউন্ট। আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে অনেকের জন্য হয়তো বা মনে হবে যে এগুলো তো জানি, এখন যেহেতু এটা একটা কোর্স যার কারণে আমাকে এইগুলো ইনক্লুড করে যাইতে হচ্ছে আর কি। ক্রিয়েটিং সেন্ট্রাল সেন্টার অ্যাকাউন্ট, কিপ অল রিকোয়ার্ড ইনফরমেশন ইন ইউর হ্যান্ডস। তারা বলতে চাচ্ছে যে আপনি যখন সেলার সেন্টার অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনি ইনফরমেশনগুলো আপনার হাতে রেখে, আপনার কম্পিউটারে আপনার হাতে রেখে আপনি কাজ শুরু করবেন। সাচ অ্যাজ নিড প্রফেশন, সাচ অ্যাজ নিড পাসপোর্ট, ইমেল অ্যাড্রেস, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। এটা ক্রেডিট কার্ড লাগবে এমন কোনো শর্ত নেই, ডেবিট কার্ডেও হবে, ঠিক আছে? আর পেনিয়ার কার্ড, ফোন নাম্বার, টিন অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। টিনটা হচ্ছে যারা আপনার বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? টিনটা এখানে লাগে না, ওখানে আসলে ইন লাগে। মেক শিওর অল ইউর ডকুমেন্টস হ্যাভ দ্য সেম নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে আগে একটা সবচেয়ে বড় ঘটনা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের যে নামের ক্ষেত্রে আমাদের পাসপোর্টে একরকম নাম আছে, নিডে একরকম নাম আছে, সার্টিফিকেটে আরেক রকম নাম আছে। এটা কিন্তু বাংলাদেশের একটা মানে কমন প্রবলেম আর কি। তারপরে কয়েকদিন আগে আমাকে এক ভাই বলতেছেন, ভাই আমার তো পাসপোর্ট একরকম নাম, ন্যাশনালিটি একরকম আছে, কিন্তু পেওনিয়ারে হয়ে গেছে আরেক রকম। যখন ওই আপনার ওই মানে আমাদের ওই যে মানে আগের ওনার আগের পিওনিয়ার অ্যাকাউন্ট, তো তখন তাকে পরামর্শ দিলাম যে আপনার পাসপোর্টের নাম তো চেঞ্জ করা দরকার নেই, যেহেতু ন্যাশনালিটি আপনি পিওনিয়ারের সাপোর্টে আলাপ করেন, তাদেরকে ডকুমেন্টস দিলে তারা আপনার নামটা চেঞ্জ করে দিবে, যদি এটা একটু টাফ বাট করা যায়, ঠিক আছে? কিন্তু আপনারা এই জিনিসগুলো হাতে নিয়ে যদি আপনাদের পাসপোর্টে নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের বা এনআইডি কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের কার্ডের নামের যদি কোনো রকম কোনো যদি একটা ডটও এও সমস্যা থাকে, ধরেন এমডি ডট, এটাও আপনারা এনশিওর করে নেবেন যে ওখানে আছে। ডটটা পেওনিয়ার নেয় না, অ্যামাজনও নাও নিতে পারে, তবে নামটা যেন একই রকম থাকে। স্পেলিং, নাম চেঞ্জ, দেখা গেল অনেকের নাম কি লাস্টে শেখ এসকে লেখা আছে, এক জায়গায় লেখা আছে এসকে, এক জায়গায় লেখা আছে শেখ, এরকম যেন ঘটনা না ঘটে। এটা অবশ্যই খুব কনফিডেন্টলি মানে খুব আহ, ভালো করে দেখতে হবে। আসলে এখানে দেখতে হবে কেন আপনাকে বলতেছি, কারণ আপনি যখন সেলার সেন্টার করবেন তখন আপনাকে যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল না করে আপনাকে আবার মানে হাইকোর্ট করে আসতে হবে, আবার সব পেপারস নিয়ে অ্যামাজনকে আবার সাবমিট করো। আমরা এই ঝামেলাগুলোয় যাব না, আমরা সবকিছু ফ্রেশ জিনিসপত্র নিয়ে যাব, যে আমরা অ্যাকাউন্ট করব, ঠিক আছে? যে আমার নামের কোনো সমস্যা নেই। আর একটা কথা মাথায় মনে রাখতে হবে যে আপনার নেমটা ভেরিফাই হবে হচ্ছে আপনার পাসপোর্ট অথবা নিট, যেটা দিয়ে আপনি করবেন। তো আমি যেটা ছিলাম সেটা হচ্ছে যে বিজনেস অর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার টিন লাগবে, মানে ইন লাগবে, এগুলো লাগবে, ঠিক আছে? আর আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড। অ্যামাজন বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড নেয়, ঠিক আছে? তারা কোনো সমস্যা করে না, ন্যাশনাল আইডি কার্ড আর আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে? এই ২ টা জিনিস আপনারা দেখবেন যে আপনার ব্যাংকে যে নামটা লেখা আছে, ন্যাশনাল আইডি কার্ড এবং যে যেটা জমা দিবেন। কেউ যদি এনআইডি দেন তাহলে দেখবেন যে এনআইডিতে নামটা ঠিক আছে নাকি, আর যদি পাসপোর্ট জমা দেন দেখবেন পাসপোর্টে নামটা ঠিক আছে নাকি, একই রকম আছে নাকি, ঠিক আছে? অ্যাড্রেসটা চেঞ্জ হইতে পারে, অ্যাড্রেসে সমস্যা নেই। অ্যাড্রেসটা ভেরিফাই হবে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে। মানুষের অ্যাড্রেস চেঞ্জ হইতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। দুঃখিত। এটা এর মাঝখানে আরেকটা গল্প বলি। আরেক ভাই পেওনিয়ার অ্যাকাউন্ট করছেন। উনি করছেন কি, ওনার ঢাকায় রেন্টাল রেন্টাল বাসা। ওনার আপনার ব্যাংকে পুরাতন বাসার অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে? আর উনি যখন পিওনিয়ার অ্যাকাউন্ট করেন তখন উনি দিয়েছেন হচ্ছে নতুন অ্যাড্রেস, ঠিক আছে? এখন ওনাকে একজন পরামর্শ দিয়েছেন কি, আপনি এক কাজ করেন, আপনাকে একটা কারেন্ট বিল দিচ্ছি, আপনি কারেন্ট বিলটা ভালো করে এডিট করে আপনার নতুন বাসার ঠিকানাটা দিন। সরি, ওনার পাসপোর্টে হচ্ছে পুরাতন বাসার অ্যাড্রেস, আর ওনার ব্যাংকে হচ্ছে
পুরাতন বাসার অ্যাড্রেস। ২ জায়গাতেই পুরাতন বাসার অ্যাড্রেস। এখন উনাকে পরামর্শ দিচ্ছেন কি, অথচ উনি পিওনিয়ার অ্যাকাউন্ট করছেন নতুন অ্যাড্রেস দিয়ে। এখন উনাকে এক ভাই পরামর্শ দিচ্ছেন কি যে, "আমি আপনাকে একটা বিদ্যুৎ বিল পাঠাচ্ছি, আপনি সুন্দর করে এডিট করে যাতে কোনোভাবে বোঝা না যায়। আপনি ওইটা পেওনিয়ারে সাবমিট করেন, পেওনিয়ার আপনাকে করে দিবেন। আপনার এটা অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবেন।" যথারীতি উনি, এবং তাকে করছে কি, ওই যে আপনার এলএলসি করা বাবদ কিছু ডলার তাকে, মানে অ্যাকাউন্ট না হইতে উনাকে পাঠায় দিছেন। মানে উনি কিনে নিছেন ডলারটা, যে উনি এলএলসি করবেন। এখন যথারীতি পিওনিয়ার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছেন, যে পিওনিয়ার তার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেনি এবং পিওনিয়ার তাকে অ্যাকাউন্ট দিবে না। তো এই জাতীয় বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন। আপনার নাম যেটা লেখা আছে ন্যাশনাল আইডি কার্ডে, পাসপোর্টে, ব্যাংকে হুবহু একই স্পেলিংয়ে একইভাবে নামটা হইতে হবে। অ্যাড্রেসটা, আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা দিবেন সেখানে যে অ্যাড্রেসটা দিবেন সেটা চেক করা হবে ওইটার জন্য একই রকম থাকে। আপনি পোস্ট কোডটা, যেমন আরেক ভাই হচ্ছে পোস্ট কোডটা ওনার ব্যাংকে দেওয়া নেই, উনি এডিট করছেন। এই জাতীয় কাজগুলো করবেন না। ঠিক আছে? আর ২ হচ্ছে ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে আমি যে কথাটা বলি, অন্যরা কি বলে জানি না। অ্যামাজন সেলার সেন্টার খুব আ খুব মানে, এখানে আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন তখন আসলে কাজগুলা করে, ভেরিফিকেশনটা করে হচ্ছে রোবট। হিউম্যান করে না। যার কারণে যে কোনোভাবে আপনি যদি কখনো আপনার যে পুরাতন ইমেইল অ্যাড্রেসগুলো আছে সেগুলো দিয়ে যদি Amazon সেলার সেন্টারে করার চেষ্টা করেন, হয়তো চেষ্টা করছেন, অ্যাক্টিভ করেননি, বা আপনি কিছু একটা করছেন। এক্ষেত্রে আমি সবসময় পরামর্শ দিই আপনার নতুন একটা ইমেইল তৈরি করেন, করে Amazon সেলার সেন্টার অ্যাকাউন্ট তৈরি করেন। কারণ আপনার যদি একই নামে যদি ২ টা অ্যাকাউন্ট থাকে, এটা কিন্তু Amazon সাসপেন্ড করে দিবে। ২ টা অ্যাকাউন্টই বা আপনি কিছু একটা করছেন। এক্ষেত্রে আমি সবসময় পরামর্শ দিই আপনার নতুন একটা ইমেইল তৈরি করেন, করে অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট তৈরি করেন। কারণ আপনার যদি একই নামে যদি ২ টা অ্যাকাউন্ট থাকে, এটা কিন্তু অ্যামাজন সাসপেন্ড করে দেবে। ২ টা অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যাবে। আমি গতদিন একজনের কথা বলছি, তৈরি করে নিবেন। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যেকোনো ব্যাংকের বাংলাদেশের যেকোনো কার্ডই অ্যাক্সেস করতে পারেন। অনেকে বলে ভিসা ভালো না, অনেকে বলে ভিসা খারাপ, অনেকে বলে মাস্টার কার্ড ভালো। এরকম কোনো ধরনের কোনো বিষয় নেই। আপনি ভিসা বা মাস্টার কার্ড যেকোনোটা ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে ব্যাংককে বলে দিতে হবে যে, "ভাই, আপনি ক্রেডিট কার্ড করেন আর ডেবিট কার্ড করেন, যে ভাই আমার প্রত্যেকটা গেটওয়ে খুলে দেন। আমার টাকা যে কেটে নেয় কেটে নিক।" অ্যামাজন যেন মিস না করে। ওদের অনেকগুলো গেটওয়ে আছে। গেটওয়েগুলো খুলে দিলে আপনার তখন কোনো সমস্যা না। আর অ্যামাজন কিন্তু আপনাকে অ্যাকাউন্ট হবার পরেও কিছু চার্জিং করে। আপনি যখন প্রোডাক্ট পাঠাবেন ছোট কিছু চার্জিং করে। যদি অ্যামাজন চার্জ করতে না পারে তখন কিন্তু আপনাকে ৪৮ ঘন্টা বা এই জাতীয় একটা সময় দেয়। দেখা গেল এটা যদি বৃহস্পতিবার হয়, আপনি কিন্তু শুক্র শনিবারে কোনো সমাধান করতে পারবেন না। যদি আপনার কার্ডে যদি চার্জিং করতে না পারে। এটা অ্যামাজনকে অবাধ অ্যাক্সেস দিতে হবে। এর জন্যে পিওনিয়ার কার্ড লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এবং এক্ষেত্রে আমি বলে থাকি আপনারা অবশ্যই বাংলাদেশী একটা কার্ড দিবেন। এই কারণে দিবেন, কারণ পেওনিয়ারে আপনার ডলার থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যামাজন একটা চার্জ করবে, সেই সময় অ্যাকাউন্ট হবার পরের কথা বলতেছি। সেই সময় আপনার পেওনিয়ারে টাকা নেই। বাট পেওনিয়ার ডলার ম্যানেজ করাটা অনেক সময় অনেক মানে ঝামেলাপূর্ণ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে আপনি ওই কাউকে ফোন করে বলে দিলেও যে, তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে ৳৫,০০০ জমা দেন।" এটা কিন্তু মানে ১ মিনিটেই সম্ভব। ঠিক আছে? এজন্য আপনারা অবশ্যই বাংলাদেশী একটা কার্ড দিয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটাই বলেন না কেন, আপনি সেটা দিয়েই আপনি এটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। তবে কার্ডের প্রত্যেকটা গেটওয়ে খুলে নিবেন। ফরেন যতগুলো গেটওয়ে আছে বলবেন সবগুলো খুলে দেন। ঠিক আছে? আর ফোন নাম্বারের ক্ষেত্রে যেটা বলে থাকি সেটা হচ্ছে, আপনি একটা ফোন নাম্বার রাখবেন। আপনার তো ফোন নাম্বার আছে। আমি যেটা ইউজ করি, আমি একটা অ্যাপ থেকে একটা ফোন নাম্বার কিনে নিয়ে ইউজ করি। কারণ আমি যখন করতেছিলাম তখন বাংলাদেশী নাম্বারে ওটিপি আসতেছিল না। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, একটা নাম্বার কিনে রাখবেন। এক্ষেত্রে ভাইকি আছে, এক্ষেত্রে আপনার টল্ক ইউ আছে, এক্ষেত্রে আপনার স্কাইপি আছে। স্কাইপি খরচটা বেশি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম্বার আছে তার আগে। তবে ভাইকি, আপনার টল্ক ইউ না এরা, এবং হচ্ছে আপনার আ স্কাইপি, এগুলো হচ্ছে ভেরিফাইড নাম্বার। এগুলোতে কোনো সমস্যা হয় না। এগুলোতে আমি দেখছি তাদের কোনো সমস্যা হয়নি। এই ধরনের একটা নাম্বার, সরি, এই ধরনের একটা নাম্বার হাতে নিয়ে কাজ করবেন। যদি আপনার বাংলাদেশের নাম্বারে ওটিপি না আসে, সেক্ষেত্রে আপনাকে এই ধরনের একটা বিদেশি নাম্বার, মানে একটা আমেরিকান নাম্বার আপনার লাগবে। এটা যদি বাংলাদেশি নাম্বারে হয়ে যায় কোনো সমস্যা নেই। গুড, ভেরি গুড। কিন্তু যদি না হয় সেক্ষেত্রে আপনি একটা, এখন কি হচ্ছে আমি জানি না। ইদানিং আমি নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করিনি। আর আমি যেগুলো করছি সেগুলো সবই আমেরিকান, কানাডিয়ান। তাদের তো মোবাইলে মেসেজ আসেই। ঠিক আছে?
পেওনিয়ার ভার্চুয়াল অ্যাকাউন্ট উইথ গুগল পেমেন্ট সার্ভিস ইনেবল। আপনি ব্যাংক অ্যাকাউন্ট আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যামাজনে অ্যাক্টিভ হওয়ার পরে আপনি পেওনিয়ারের একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন। আর আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট দেওয়া লাগবে, সেটা হচ্ছে যদি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য চাই। সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা যেমন আজকে হাসান ভাইয়ের যে ঝামেলাটা হয়েছে যে ওনার অর্ধেক অ্যাড্রেস আসতেছে অর্ধেক আসতেছে না। ঠিক আছে, এক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে ব্যাংকের থেকে যদি সফট কোনো মানে সফট বলতেছি তাদের যে ইন্টারনেট ব্যাংকিং আছে সেখান থেকে যদি আপনি ডাউনলোড করতে পারেন পিডিএফ জেপিজি যে কোনো ফরম্যাট হলেই আমি আমার ঠিক খেয়াল নেই পিডিএফ জেপিজি অ্যামাজন অনেকগুলো ফরম্যাট সাপোর্ট করে আর কি, এটা আমি আপনাদের পরের দিন বলে দিবনি, বা এখানে হয়তো কোথাও লেখা আছে, আমি অনেকগুলো ফরম্যাট সাপোর্ট করে আপনারা যে কোনো ফরম্যাটে দিতে পারবেন। বাট কখনো মানে ক্রপ অথবা কোনো একটা সাইড কেটে গেছে, ধরেন আপনার এই অংশটা কেটে গেছে, এরকম যেন না হয় স্ক্যানটা করবেন। আমাদের এখানে কিন্তু যে ফটোকপি মেশিন দিয়ে অনেকে স্ক্যান করে, এইটা করবেন না, স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন। যদি সেটা আপনার পেপারে হয়, যে হার্ড পেপার আপনাকে দেয়, ব্যাংকে গেলেন আপনাকে একটা কাগজে তারা করে দিল, আর কাগজে করে দিল সাদা কাগজে না, যেখানে ব্যাংকের জলছাপটা বোঝা যাচ্ছে, মানে ব্যাংকের প্যাডে। যেমন আমি ইসলামী ব্যাংকের সাথে কাজ করি, ইসলামী ব্যাংকের যে স্টেটমেন্টটা দেয় তাদের জলছাপটা থাকে, তাদের সবকিছুই থাকে, এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এক্ষেত্রে আপনার ওই ও ওরা যদি আপনার মানে কাগজের কপি হয় সেক্ষেত্রে ওদের সিগনেচার আনবেন। আর যদি কাগজের কপি না হয়, আপনার যদি মানে আপনি যদি ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং থেকে করেন সেখানে আপনার কোনো সিগনেচার লাগবে না। ওইটা আপনি জাস্ট ওই পিডিএফ ফাইলটা দিয়ে দিবেন। আর এটা হচ্ছে আপনার লাস্ট একটা ট্রান্সেকশন দেখাইলেও হবে। আপনার তবে এইটার ভ্যালিডিটি ৯০ দিনের মধ্যে হইতে হবে। দেখা গেল যে আপনি ইটা তুলছেন, স্টেটমেন্টটা তুলছেন সেটা ৯০ দিন আগের, এটা করা যাবে না। আপনি ১ মাস আগেরটা দিতে পারেন, মানে ৯০ দিনের বেশি হওয়া যাবে না। তবে সবচেয়ে ভালো হচ্ছে কি যে আপনি ব্যাংকের ইসে আপনি ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং আছে সেখানে ঢুকলেন, ঢুকে আপনি আপনার যদি ট্রান্সেকশন বেশি হয়, যেমন আমার ব্যাংক ট্রান্সেকশন বেশি হয় না। আমার ব্যাংক ট্রান্সেকশন বেশি হয় না। আমার মাসে ১০টা ২০টা সর্বোচ্চ ১০টা ২০টা হয়। ঠিক আছে? ১০টা ২০টাও হইতো না। এখানে কারণ আছে ১০টা ২০টা হওয়ার। ওকে ভাই। এখন ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি সেখান থেকে লাস্টের কয়েকটা ২-১টা ট্রান্সেকশন দেখায় ১ পাতার মধ্যে আপনি ট্রান্সেকশনটা বের করে নিবেন। তবে আপনার লাস্ট ডেটের আজকের ডেট পর্যন্ত আপনি ট্রান্সেকশন বের করলে কি আজকে ১২ তারিখ আপনি ১ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত বের করেন। এখন ১ তারিখ থেকে ১২ তারিখের অনেকের আবার দেখা গেল যে অনেক ট্রান্সেকশন আছে। দেখা গেল ২০০ বা ৩০০ ট্রান্সেকশন আছে। তাইলে তারা ২ দিনের ট্রান্সেকশন বের করবেন। যে এই ডেট থেকে এই ডেট, ওইটা কিন্তু অ্যামাজন ট্রান্সেকশন দেখবে না। আপনার কত টাকা আছে, কত টাকা আপনি খরচ করতেছেন, কত টাকা তুলছেন এটা দেখবে না। দেখবে হচ্ছে আপনার অ্যাড্রেসটা ওখানে। ঠিক আছে? এইটা তাইলে হাসান ভাই এখানে কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? এটুকু কি ক্লিয়ার? হাসান ভাই? জি ভাই ক্লিয়ার। এখানে হচ্ছে ওই যে ব্যাংক স্টেটমেন্টে যদি আমার মানে আমি যদি সাপোজ ১ অক্টোবর থেকে যদি আমি স্টেটমেন্ট উঠাই ৩ মাসের, সেক্ষেত্রে কি ৩ মাসের ওভার হয়ে গেলে, যেমন এখন তো জানুয়ারি ২৫ চলে, তো ৩ মাসের সেক্ষেত্রে ওভার ওটা না। মানে আপনি যেটা তুললেন সেটা হচ্ছে এটা জানুয়ারি মাস, তো দেখা গেল আপনি তুলছেন হচ্ছে সেপ্টেম্বর মাসের। সে অক্টোবর না, সেপ্টেম্বর মাসের স্টেটমেন্ট দিলে হবে না। আপনাকে স্টেটমেন্টটা দিতে হবে আজকে থেকে ৯০ দিনের মধ্যে যেকোনো দিন, মানে যেকোনো একটা স্টেটমেন্ট। সেটা একটা ট্রান্সেকশন হইতে পারে, ৫টারও হইতে পারে, ১০০টারও হইতে পারে। যদি বেশি ফাইল হয় তাহলে আপনাকে বড় ফাইল করতে হবে। আপনার বড় ফাইল করার দরকার কি? এখানে তো আপনার দরকার হচ্ছে না। আপনি জাস্ট ৫ দিনের একটা ট্রান্সেকশন টান দিয়ে বের করে নেন। খুব সহজ। খুব ইজিলি আপনি কাজটা করতে পারবেন। আর আপনার ওইটা মনে হয় সেলফ ইন দিয়েই হবে আমার যতদূর মনে হচ্ছে। যাক আপনার সাথে যখন বসি তখন এটা আরো ডিটেইলস বলবনি। আসিফ ভাই এর বিষয়টা কি ক্লিয়ার? আর আপনি তো অ্যাকাউন্ট করছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা ক্লিয়ার। আর আরেক ভাই নতুন আছেন, আপনি কি বুঝতেছেন ভাইয়া? মাহমুদুল ভাই আপনি কি বুঝতেছেন? জি, জি ভাইয়া বুঝতেছি। ঠিক আছে? এনাদের ৩ টা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে? যার কারণে আপনি হয়তো মানে আপনার কাছে একটু নতুন লাগতে পারে। কিন্তু মানে আমি আপনাকে ওইগুলা প্রোভাইড করব আরকি। ঠিক আছে? আর এই যে আচ্ছা হোক। তাহলে এই বিষয়টা ক্লিয়ার যে আপনার কি জিনিস ওখানে লাগবে এটা ক্লিয়ার, তাই না? এখন আসেন যে অ্যামাজন আপনাকে ২য় লেভেলে একটা ভেরিফিকেশন করতে পারে। আপনার অ্যাকাউন্টটা দেওয়ার পরে আপনাকে বলল যে আপনি একটা ইউটিলিটি বিল দেন। ঠিক আছে? যদি এই ক্ষেত্রে কোনো বিল চাই, যাদের পোস্টপেইড ফোন নাম্বার আছে, এটা দিয়েও সম্ভবত হয়, আমি এটা সিওর না। ও অ্যামাজন জেপিইজি, টিআইএফএ, পিএনজি, গিফ এই ফরম্যাটগুলো অ্যামাজন সাপোর্ট করে।
ঠিক আছে? আপনার ওই যে ওখানে বলতেছিলাম যে কোন ফরম্যাট সাপোর্ট করে, এই ফরম্যাটগুলো সাপোর্ট করে, এগুলোর আপনি দিতে পারেন। ঠিক আছে? আপনার ইউটিলিটি বিলটা আসে হচ্ছে মূলত হচ্ছে আপনার ওই যে ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে। ব্যাংক অ্যাকাউন্ট দিলে সাধারণত ওইটা আর লাগে না। আপনি ব্যাংকের যেহেতু আমাদের বাংলাদেশে হয় কি যে কারেন্ট বিলটা আমাদের বাড়িওয়ালার নামে থাকে বা বাবার নামে থাকে বা মায়ের নামে থাকে, সাধারণত আমাদের নামে থাকে না। অনেকের ক্ষেত্রেই, বেশিরভাগ জনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, বাবার নামে কারেন্ট বিলটা করা আছে। ঠিক আছে? যাদের নিজেদের বাড়ি বা মায়ের নামে করা আছে। আবার যাদের ভাড়াটিয়া বাসা তাদের হয়তো বাড়িওয়ালার নামে করা আছে। ঠিক আছে? এখন ওই বিলটা দিলে তো আমারটা এটা ভেরিফাই হচ্ছে না, তাই না? এখন এই কারণে আমরা ওই ক্ষেত্রে ইউটিলিটি বিল না দিয়ে আপনি ওই ব্যাংক স্টেটমেন্টটাই দিবেন। ঠিক আছে? এই যে এখানে যেটা বলা আছে ব্যাংক স্টেটমেন্ট, আর পিওনিয়ার থেকে একটা স্টেটমেন্ট তোলা যায়, ওইটা আপনি যখন পিওনিয়ার অ্যাকাউন্ট করবেন আপনারা, তখন আমি দেখাই দিব। ওখান থেকে একটা স্টেটমেন্ট দেওয়া যায়। ওখান থেকে আপনার ট্রানজাকশন না থাকলেও পিওনিয়ার একটা স্টেটমেন্ট দেয়, যে যখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যায়। দরকার হলে আপনি একটা দুটো ট্রানজাকশন করবেন, এটা পিওনিয়ার ট্রানজাকশন দিলেও ভালো হয়। ঠিক আছে? তবে ওইটা 90 দিনের মধ্যে হইতে হবে। ঠিক আছে? কপিজ ওয়াই ইনভয়েস রিসিপ্ট রিকোয়ার্ড, এইটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট হওয়ার পরে। The most important thing is that the invoice should be a sales purchase invoice, not just the perform Excel sheet invoice. Sometimes the suppliers gives invoice which is just pro forma invoice, that is not acceptable. A purchase invoice is required in all cases. Also, the invoice should reflect your supplier's real website address, phone number, and the goods unit. এটা নিয়ে আমি আপনাদের এটা হচ্ছে যে আপনি যখন অ্যামাজনে কোনো প্রোডাক্ট পাঠাবেন, তখন অ্যামাজন সেটার ইনভয়েস চায়। ওই যে আমি আপনাদের যেটা বলছিলাম B2B, B2C। ঠিক আছে? আপনি যদি কোনো B2C ইনভয়েস দেন, সেটা কিন্তু অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব কঠিন এইভাবে মাথায় রাখতে হবে যে তখন অ্যামাজন কিন্তু ওইটা অ্যাকসেপ্ট করে না। আপনাকে অবশ্যই B2B ইনভয়েস দিতে হবে। সবার ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করে না। এইটা নিয়ে আমি আরো বিস্তারিত, এটা কিন্তু আপনার অ্যামাজন সেলার না হলে কিন্তু আপনার সেলার সেন্টার সাসপেন্ড হয়ে যাবে। যেকোনো জায়গা থেকে কিনে আপনি অ্যামাজনে প্রোডাক্ট তুলবেন না। এই জিনিসটা বারবার করে, যেটা বাংলাদেশে যে ঘটনাটা ঘটতেছে, ওই আরবিট্রেজ করতে যায় মানুষজন, সাথে সাথে অ্যামাজন অ্যাকাউন্ট ইনভয়েস করতে পারে না। ওই বিভিন্ন আপনার সাইট আছে যেখান থেকে আপনার ফলস ইনভয়েস তৈরি করে অ্যামাজনের দেয়। অ্যামাজন তো বোকা না, মাথায় রাখতে হবে। অ্যামাজন কিন্তু বোকা না। অ্যামাজন কিন্তু সবকিছু জানে যে আপনি এটা তৈরি করতেছেন। ঠিক আছে? আপনি এটা এই কাজটা করতেছেন। এই জন্যে আপনি সবসময় আপনার যেটা রিয়েল ইনভয়েস, যেটা আপনি B2B, মানে আপনি কোনো অথেন্টিক ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিনছেন অথবা ব্র্যান্ডের কাছ থেকে কিনছেন, এটা আপনি সেটা জমা দিবেন। ঠিক আছে? আর সেই ডিস্ট্রিবিউটর ওই কোম্পানির অথরাইজড ডিস্ট্রিবিউটর কিনা, এটা জানার দায়িত্বও কিন্তু আপনার। এই কথাটা আবার মন দিয়ে শোনেন। আমেরিকাতে অনেক ডিস্ট্রিবিউটর আছেন, অনেক। ডাইরেক্ট কইলাম। রাকিব ভাই, এত দেরি হলো কেন? আপনি তো দেরি করলেন কেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে মেসে থাকি তো, মেসের বড় ভাইয়া ঠিক আছে। সাথে। এখন এটা হচ্ছে যে আমি এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিব। আগের দিনেরটাও দেখতে পারছেন, আজকেরটাও ইনশাল্লাহ পারবেন দেখতে। এখন এখানে কপিজ অফ ইনভয়েসের ব্যাপারটা হচ্ছে যে আপনি ওই কোম্পানির অথরাইজড কোনো ব্র্যান্ডের কাছে আপনি যখন যাবেন, তখন ব্র্যান্ড যদি আপনার কাছে প্রোডাক্ট সেল করতে রাজি না হয়, বা ওই ব্র্যান্ডের প্রোডাক্ট যদি অ্যামাজনে সেল করা নিষেধ থাকে, সেক্ষেত্রে আপনি আগাবেন না। আর যদি অ্যামাজনে ওই ব্র্যান্ডের প্রোডাক্ট যদি সেল করার পারমিশন থাকে, তখন তারা যদি আপনার কাছে সেল না করে, দেখা যায় ব্র্যান্ডের আপনার এমওকিউ, মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি দেখা গেল যে $5,000। এখন $5,000 আপনি মেড করতে পারতেছেন না। তখন আপনি ব্র্যান্ডের কাছে বলবেন যে তোমার অথরাইজড ডিস্ট্রিবিউটর কে কে। তখন ব্র্যান্ড আপনাকে মেইল করে দিবে যে এরা হচ্ছে আমার অথরাইজড ডিস্ট্রিবিউটর, ইউ মে গো নাও। আপনি তখন সেখান থেকে কিনতে পারেন। ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর ছাড়া অনেকেই থার্ড পার্টি ডিস্ট্রিবিউটর যারা বিভিন্ন সোর্স থেকে প্রোডাক্ট ম্যানেজ করে, এদের ইনভয়েস কিন্তু অ্যামাজন অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে না। এটা নিয়ে আমি আরেকটা, মানে আমি প্রত্যেকদিন ক্লাসে এটা নিয়ে আপনাদের ছোট ছোট করে বিভিন্ন কথা বলে যাব। এটা কিন্তু খুব মাথায় রাখবেন। আপনার এত কষ্টের একটা অ্যামাজন অ্যাকাউন্ট, যেখানে অনেক টাকা ইনভেস্ট, আপনি চাবেন না যে ছোট্ট একটা ভুলে এই আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাক। ঠিক আছে? আপনি প্রোডাক্ট অ্যামাজনে তুলবেন, কিন্তু যেটা হবে কি, অ্যামাজন আপনাকে ইনভয়েস না দেওয়া পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ রেখে দিবে। ঠিক আছে? যখন অ্যামাজন আপনার কাছে ইনভয়েস যাবে। এই জন্য এই ছোট ছোট বিষয়গুলা সবসময় খুব ফলো আপ করবেন। আমি যার কারণে আমার সাথে যারা ট্রেনিং করে, তাদেরকে আমি ছাড়ি না। তাদেরকে আমি অনেক দিন আমার সাথে রেখে দেই। কারণ তারা কোথার থেকে কিনতেছে, কি কিনতেছে, সেই ইনভয়েসটা অ্যামাজন অ্যাকসেপ্ট করবে কিনা, আমি এটা বিভিন্নভাবে জাস্টিফাই করে নিয়ে তারপর তাকে আগাইতে বলি। আর আমি প্রত্যেকটা জিনিস টেস্টেড ভেটেড করে তারপর আপনাদেরকে ডেলিভারি করি।
এটা মাথায় রাখবেন। তারপরেও আমার ভুল হইতে পারে, আমি মানুষ, ভুল হইতে পারে, সেটা অন্য ব্যাপার। ঠিক আছে? কিন্তু আমি প্রত্যেকটা জিনিস টেস্টেড, মানে সিদ্ধ করে এবং সেটাকে টেস্ট করে দেখে নিই এবং তার বিভিন্ন জিনিস ইনফরমেশন জোগাড় করে তারপর আপনাদেরকে জানাই। এইজন্য ইনভয়েসের ক্ষেত্রে খুব সাবধান, খুব সাবধান। এটা হচ্ছে অ্যাকাউন্ট হবার পরে। ঠিক আছে? এটা নিয়ে আমি প্রত্যেকদিনই কোনো না কোনো কথা বলে যাব। কারণ এটা খুব ভাইটাল ইস্যু। যারা হোলসেল করেন তাদের ক্ষেত্রে, কারণ তারা লোভ সামলাতে পারেন না, ধাপ করে আর্বিট্রেজ করতে চান। একটা জিনিস অ্যামাজনে বিক্রি হচ্ছে আপনার $45, সেটা আমি ওয়ালমার্ট থেকে $15 কিনতে পারতেছি। আরে বাবা! আমার তো $15 প্রফিট হচ্ছে একটা প্রোডাক্টেই। আমি এটা এখনই কিনে ফেলি। তাড়াতাড়ি 10 পিস কিনে ফেলি। এই কাজটা করতে যাবেন না। এটা শুধুমাত্র ইউএসএ তে যারা আছেন তাদেরকে কিছু বলে না অ্যামাজন। কিন্তু তাদের আইনে নিষেধ। বাট বাংলাদেশ থেকে আপনি যেটা করতে চান, আপনার অ্যাকাউন্ট অবশ্যই সাসপেন্ড হয়ে যাবে। আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে তো আর আমার কিছু করার নাই। সেক্ষেত্রে মানে আপনি জানেন। এখন আসেন, আইডেন্টি ডকুমেন্ট মাস্ট মিট দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস। সাবমিট এ স্ক্যান্ড কালার কপি অফ বোথ সাইডস অফ ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড অ্যান্ড মার্কস। না, এটা একটা ফাইলে করতে হবে না। আপনি আপনার যে আইডি কার্ড আছে বা যদি পাসপোর্ট হয় এটা স্ক্যান করবেন খুব সুন্দর করে। এক একটা পাশ এক একটা পেজে হবে। এটা বলছে দুইটা এক, মানে দুইটা এক জায়গায় মার্চ করতে হবে না। দুইটা মিলে একটা ফাইল তৈরি করতে হবে না। আপনি আলাদা আলাদা প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে রাখবেন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড। ঠিক আছে? এটা কালার স্ক্যানার দিয়ে এবং ভালো স্ক্যান করবেন এবং ফাইল সাইজ জন্য 10 মেগাবাইটের উপরে না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি ভালো করতে যে এত ভালো করলেন যে ফাইল সাইজ 15 মেগাবাইট হয়ে গেছে, এটা যেন না হয়। সবসময় লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? 2, 3, 4 মেগার মধ্যে খুব ভালো স্ক্যান হয়, এটা সমস্যা নেই। একটু ভালো স্ক্যানার ইউজ করলে আপনার আশেপাশে যে ভালো স্ক্যানারটা আছে আপনি তার কাছে যে করে নেবেন, এটা কোনো সমস্যা। বাট ফটোকপি মেশিন দিয়ে যে স্ক্যান করে ওইটা কিন্তু করবেন না। ফটোকপি মেশিন দিয়ে কোনো স্ক্যানার কিন্তু অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে? Companies corporate needs to be submit a government issued national ID for their primary contact or beneficial owner. Do not submit a screenshot. আপনার কোম্পানি, আপনার তো কোম্পানি হবে, আপনি আইডি কার্ডের করলেন কি যে আপনার আইডি কার্ড তো ধরেন এইটা আপনার আইডি কার্ড, আমি যেটা দেখাচ্ছি। ঠিক আছে? এটা আপনার আইডি কার্ড, আপনি করলেন কি আপনি একটা স্ক্রিনশট নিলেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এই যে এটা কন্ট্রোল সেভ হয়ে গেল। এই কাজটা করবেন না। এই যে সেভ করলাম, এটা সেভ হয়ে গেছে। এটা কোথায়? এটা আমার এই যে এখানে, এই যে এটা আমার এখানে চলে আসছে। ঠিক আছে? এটা কত নাম্বার? দুঃখিত, আমি নাম্বারটা দেখে নিয়ে একবার একটু দেখি। ধরেন আপনি যে এটা করলেন, এটা কন্ট্রোলের সেভ। এটা কত? স্ক্রিনশট 15। এখন আপনি এটাই গেলেন, এই যে স্ক্রিনশট 15, এই যে সেভ হয়ে গেল। এই কাজটা করতে যাবেন না। এইটা করা যাবে না। এটা একদমই নিষিদ্ধ। ঠিক আছে? আপনি সরাসরি স্ক্যান করবেন, স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন। ঠিক আছে? এই ফরম্যাট হতে পারে জেপিইজি, আপনার ফরম্যাট হতে পারে পিএনজি, ফরম্যাট হতে পারে জিআইএফ, ফরম্যাট হতে পারে টিআইএফএফ, এগুলো তো জানেন তাই না? কপিস মাস্ট বি, মানে এটা একটা লিগ্যাল কপি হইতে হবে। ঠিক আছে? আপনি নিজের মতো একটা আইডি কার্ড বানাইলেন, সেটা আপনি জমা দিয়ে দিলেন যে হ্যাঁ এটা আমার বাংলাদেশি আইডি কার্ড। এইরকম কোনো কাজ করতে যাবেন না। ঠিক আছে? আবার এখানে আরেকটা ব্যাপার আছে যে এটার ওই অনেক আইডি কার্ডে আবার আপনার একটা ডিউরেশন থাকে। ঠিক আছে? দেখা গেল যে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডে কোনো মানে এক্সপায়ারি কোনো ডেট নাই। অনেকের আইডি কার্ডে আমেরিকাতে এটা থাকে, এক্সপায়ারি ডেট থাকে যে এই ডেটের পরে এটা এক্সপায়ার হয়ে যাবে আরকি। নতুন করে কার্ড তুলতে হবে। ওদের এসএসএন এর ক্ষেত্রে এই ঘটনাটা আছে। যে এই ডেটের পরে একটা কাজ করবে না। তার আগে ওরা আরেকটা আপনার ওই লোকাল অফিস থেকে, কাউন্সিলের অফিস থেকে আরেকটা তুলে নেন। ঠিক আছে? কিন্তু এটা বাংলাদেশের ক্ষেত্রে নাই, যার কারণে এটা আপনাদের খুব সমস্যা হচ্ছে না আরকি। ঠিক আছে? এটা যদি কোনো ডেট কোনো এটা অ্যামাজনের সাধারণত চায় না। যদি কোথাও এক্সপায়ারি ডেট চায়, তো আপনারা খুব বড় করে একটা ডেট দিয়ে দিবেন যে 2050। যেহেতু ওখানে ডেট নাই, আপনি একটা ডেট বসায় দিতে পারেন। ঠিক আছে? অসুবিধা নাই। এবং বেশি করে বসাবেন। 2050, 40, আবার 2100 সাল বসায়েন না। ঠিক আছে? ইওর আইডেন্টি ডকুমেন্টস মাস্ট বি ইন ওয়ান অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, অ্যামাজন একটা বিষয় আছে। সেটা হচ্ছে তারা চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, জাপানিজ, পর্তুগিজ অর স্প্যানিশ, এই ভাষাগুলো ছাড়া অন্য ভাষার আইডি কার্ড তারা অ্যাকসেপ্ট করে না। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আইডি কার্ড তো বাংলাতে লেখা আছে তাই না হাসান ভাই? জি ভাই, বাংলা। তাহলে কি তারা অ্যাকসেপ্ট করবে? হুম, করবে, করে নোটারাইজ করা লাগতে না, পারে। নোটারাইজ করা লাগবে না, তারা করে। তারা এটা অ্যাকসেপ্ট করে। বাংলাদেশেরটা নোটারাইজ করা লাগে না, তারা করে। কারণ বাংলাদেশের আইডি কার্ডটা খুব টেকনিক্যালি করা হয়েছে। সেখানে ইংলিশ যে অংশটা আছে সেটা তারা রিড করতে পারে, যার কারণে বাংলাদেশের আইডি কার্ডটা কোনো সমস্যা হয় না। তারা মানে এটা তারা অ্যাকসেপ্ট করে এবং করতেছে আরকি। ঠিক আছে? হুম।
If it is not in one of the above language such as Bengali, please provide a notarization translate. এটা যদি ওই যে আপনার যদি অন্য কোনো ভাষায় হয়, যেমন হিন্দি ভাষা তারা করেন। এখন আপনার এটা যদি হিন্দিতে হইতো, তাহলে আপনাকে এটা নোটারাইজ করে দিতে হইতো। কিন্তু আমাদের বাংলাদেশি আইডি কার্ডটা যেহেতু অ্যামাজন অ্যাকসেপ্ট করে, এই কারণে আমাদের আর কোনো সমস্যা হয় না। আমাদের এই পোর্শনটা নিয়ে আর কোনো কাজ করার দরকার নেই। আমাদের যে পাসপোর্ট আছে, এটা অ্যামাজন অ্যাকসেপ্ট করে। কিন্তু আমাদের এখন যে মেশিন রিডেবল যে পাসপোর্টটা আছে আরকি, নতুন যে পাসপোর্টটা আছে, এটা অ্যামাজন অ্যাকসেপ্ট করে। এখানে কোনো সমস্যা নেই। আপনি আপনার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে? If it is not in the following language, such as please provide notarization. The name of the national ID must match the name on your registered Amazon account. আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেই নামটা থাকবে হুবহু নামের স্পেলিং, এখানে কিন্তু একটা অক্ষরও চেঞ্জ করা যাবে না। একটা অক্ষর, একটা দাড়ি, কমা, সেমিকোলন, মানে একটা স্পেস থাকলে ধরেন আপনি আপনার নাম, যেমন আমার নাম মুর্তজা মুনির হোসেন। আমি আপনাকে দেখাই, একটা আমি এখানে একটা ওপেন করে দেখাইলে বুঝতে পারবেন। যেটা হচ্ছে, আমি যদি এখানে একটা নতুন ফাইল নেই, এখানে ধরেন আমার নাম হচ্ছে মুর্তজা মুনির হোসেন। ঠিক আছে? এটা ৩ টা ওয়ার্ডের নাম না আমার নাম? এখন আমি যদি এখানে স্পেস এটা কেটে দিয়ে যে মুর্তজা মুনির পরে যদি হোসেন লিখি, এটাও কিন্তু হবে না। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু রোবট চেক করে, মানুষ না। ১ম এ রোবট চেক করবে, এই কারণে আপনি এটাও করবেন না। কোনোভাবে এটা চেঞ্জ হবে না। এটা এভাবেই হবে, মুর্তজা স্পেস মুনির স্পেস হোসেন। ঠিক আছে? এটা এভাবেই আপনাকে লিখতে হবে। হয়তো আপনি এই অংশটাকে ফার্স্ট নেম করলেন, এই অংশটাকে আপনি সেকেন্ড নেম লাস্ট নেম করলেন। ঠিক আছে? আবার ওদের একটা আছে যে ফ্যামিলি নেম বা মিডল নেম। এই মিডল নেম জায়গাটা আপনারা দিবেন না। এই যে মুনির আমার মিডল নেম। ঠিক আছে? ওদের মিডল নেমটা হচ্ছে ইফেক্টিভ না। মিডলে কোনো নেম আপনারা দিবেন না। কারোর যদি নাম যদি মুর্তজা মনির হোসেন, এখানে যদি আপনার আকাশ বাতাস এখানে আকাশ ভাই মনে হয় আছেন। আকাশ বাতাস যাই হোক, আপনি ১ম অংশটাকে নিবেন হচ্ছে ফার্স্ট নেম, তারপরে এইটুকু হচ্ছে ফার্স্ট নেম, পরের পুরো অংশটা হচ্ছে লাস্ট নেম। কোনো মিডল নেম নিবেন না, কারণ মিডল নেম ওদের ওইটা অ্যাকাউন্ট করা হয় না। আপনার যখন নামটা দেখাবে তখন ওইটা আসবে না। এই কারণে মিডল নেমের ঘরে কোনো কিছু বসাবেন না। আপনার নাম যত বড়ই হোক, যত ছোটই হোক, যাই থাক। এখানে যদি আপনার ধরেন মুর্তজা বিন আ আ মুনির হোসেন, ঠিক আছে? আপনি মনে করেন এই বিনটা তো আমি মাঝখানে বসাই, মিডল নেমে বসাই। না, এটা কোনো কিছুই মাঝখানে বসাবেন না। এখানে মুর্তজা তার ফার্স্ট নেম হচ্ছে মুর্তজা, সেকেন্ড নেম হচ্ছে মুনির স্পেস হোসেন। ঠিক আছে? এবার বিষয়টা ক্লিয়ার হাসান ভাই? জি ভাই, ক্লিয়ার। যদি ফার্স্ট নেমে যদি মুর্তজা মনির দেই আর লাস্ট নেমে হোসেন দেই, তাহলে হবে? এটা হবে। আমি প্র্যাকটিসটা করে নিছি। ফার্স্টে দিই মুর্তজা, তারপরে দিই মুনির হোসেন। আমি এইভাবে প্র্যাকটিসটা করে নিছি, যার কারণে আপনাকে এটা বললাম আরকি। ঠিক আছে? আর ওইটা ফার্স্ট নামে একটা দিলে সুবিধা হয় কি? ওরা আপনাকে ডাকবে হচ্ছে ফার্স্ট নামে, ফার্স্ট নেমে, যে আমাকে যেমন ডাকে মুর্তজা বলে। ঠিক আছে? আমার যদিও নিকনেম মুনির, আমার বাবা-মা আমাকে মুনির বলেই ডাকে। কিন্তু ওরা মানে আমেরিকান নিয়মটা হচ্ছে আপনার ফার্স্টে যে নেম, ওই নেমটা আপনাকে ওরা ডাকবে। আর পরেরটা হচ্ছে আপনার ফ্যামিলির নেম। ঠিক আছে? এখন ওই যেহেতু মুর্তজা আমাকে ওরা মানে আমাকে তো, এখন ওদের অ্যামাজনের সাথে আমার কথা হচ্ছে না, ঠিক আছে। বাট কখনো যদি মেইল-টেল আদান-প্রদান হয়, তখন ওখানে লিখবে মুর্তজা মুনির। ঠিক আছে? হোসেনটা তো ওটা লাস্ট নেমটা লেখে না। ওই কারণে আমি করি কি, যে ১ম অংশটুকু শুধু যে মুর্তজা লিখে রাখি, যে মুর্তজা। ওরা আমাকে মেইল করে ডিয়ার মুর্তজা। ঠিক আছে? এভাবে মেইল করে। এটাই আমি ঠিক, এটা আপনি করতে পারেন। ওটাতে কোনো সমস্যা নেই। ট্রান্সলেট ডকুমেন্ট মাস্ট শোস দ্য সিল, স্ট্যাম্প অর নোটারাইজড স্টেটমেন্ট অফ দ্য ট্রান্সলেটর। এখানে বিষয়টা বলি। আপনি যে জিনিসটা নোটারাইজড করবেন, ঠিক আছে? ওইখানে যিনি নোটারাইজ করবেন, ট্রান্সলেট করবেন, তার সিল স্ট্যাম্প থাকতে হবে। এই কথাটা কেন এখানে আমি আনছি? এটার কারণ হচ্ছে, বাংলাদেশ থেকে যারা আমাদের আইনজীবী ভাইরা আছেন, এনাদের যারা নোটারাইজড করেন, সমস্যাটা হচ্ছে যে ওনারা ১ বছরের জন্য লাইসেন্সটা কেনেন। এই লাইসেন্সটার একটা ফি আছে। নোটারাইজেশন আপনি করতে পারবেন, কিন্তু বছরে এই নোটারাইজেশনের একটা লাইসেন্স ফি আছে। উনাদের যে প্র্যাকটিস সেটা হচ্ছে কি, যে উনারা বছরে এটা রিনিউ করেন না। উনারা দেখা গেল একবার নতুন একজন আইনজীবী কোর্টে ঢুকছেন, উনি এবছর নোটারাইজড এর লাইসেন্সটা নিবেন। নেওয়ার পরে উনি এবছর তো করবেন, এর পরের বছর উনি করে যাবেন। এর পরের বছর উনি আর লাইসেন্স নিবেন না। না নিয়ে উনি ওই পুরাতন যে লাইসেন্স আছে উনার, যেটা রিনিউ করা হয়নি, উনি নোটারাইজ করতেই থাকবেন। সারা জীবন ভর করে যাবেন। ঠিক আছে? উনি আর নতুন করে কোনো নোটারাইজেশন লাইসেন্স নিবেন না। এটা কিন্তু আপনি যখন কোনো আইনজীবীর কাছ থেকে, যদি এটা দরকার হয়, বাংলাদেশে এটা দরকার হয় না, আমাদের কোনো নোটারাইজেশন দিতে হয় না।
এবং এই সমস্যাটা বাংলাদেশে। যদি কখনো কোনো কিছু নোটারাইজড বাংলাদেশ থেকে করার দরকার হয়, আপনি যদি ভ্যালিড করতে চান, আপনি যেই আইনজীবীর সাথে কথা বলবেন, বলবেন, "ভাই আমি তো নোটারাইজ করতে চাচ্ছি, আপনার নোটারাইজেশন সার্টিফিকেটটা আমাকে একটু দেখান। এই বছর যে আপনি রিনিউ করছেন সেটা আমাকে একটু দেখান।" এইটা উনি দেখাইতে পারবেন না। আর যিনি দেখাইতে পারবেন উনি আপনার কাছ থেকে চার্জ অনেক নিবেন। আপনি অনেক চার্জ দিয়ে হলেও উনার কাছ থেকেই করবেন। এটা হচ্ছে আমাদের আইনজীবী ভাইদের অনেকেই, সবাই না, এটা অনেকেই এই প্র্যাকটিসটা করে থাকেন। এখন আপনি যেহেতু কাস্টমার, আপনি তার কাছে চাইতেই পারেন। আপনি ডাক্তার দেখালে তা বলতেই পারেন যে আপনি কোন মেডিকেল থেকে পাস করছেন, আপনার সার্টিফিকেট আছে নাকি? এটা আপনি তার কাছে চাইতে পারেন। এই অধিকার আপনার আছে। ঠিক আছে? আপনি উনার কাছ থেকে অবশ্যই এটা দেখে নিবেন। বিষয়টা ক্লিয়ার? অনেকে ৳১০০ র বিনিময়ে অনেক কিছু নোটারাইজ করে দেয়। হাসান ভাই, বিষয়টা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তাহলে নোটারাইজড যে তার ইয়া লাগবে আর কি, সার্টিফিকেট লাগবে, মানে যে রিনিউ সার্টিফিকেট। হ্যাঁ, যিনি কারণ কারণ এটা হচ্ছে কি আপনারা কারণ এখানে হচ্ছে কি যে আপনি দেখা গেল ইউএস এম্বাসিতে আপনি কোনো একটা ভিসার জন্য এপ্লাই করছেন, ঠিক আছে? আপনাকে অনেক কিছু নোটারাইজ করা লাগতে পারে। এখন ওরা কিন্তু জানে যে কার নোটারাইজেশন সার্টিফিকেট আছে কার নাই, ঠিক আছে? এটা এই কারণে বললাম অনেকের অনেক ক্ষেত্রে লাগতে পারে, এটা অনেকে জানা নাই বাংলাদেশে, ঠিক আছে? ঘটনাটা কি ঘটে, বাংলাদেশে ঘটনাটা ঘটে ওইটা যে আমাদের আইনজীবী ভাইরা তাদের অনেকেরই নোটারাইজেশন সার্টিফিকেট নাই, ওই বছরে রিনিউ করা নাই। এটা আমি জানতাম না। আমি মানে 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 আমি এক ঝামেলায় পড়ে তারপরে জানছি আরকি। ঠিক আছে? এটা আমার জানার বাইরে ছিল। ঠিক আছে? আজকের এই পোরশন নিয়ে আর কারোর কোনো আলাপ আলোচনা, কারোর কোনো কিছু জানার কোনো কিছু আছে? তাহলে Amazon অ্যাকাউন্ট করতে আমাদের কি লাগবে? হাসান ভাই একটু বলেন তো মুখে। হাসান ভাই? হ্যালো। হ্যাঁ, বলেন। আমাদের Amazon অ্যাকাউন্ট করতে আমাদের কি জিনিস লাগবে তাহলে বলেন তো? আমরা যখন অ্যাকাউন্ট গভর্নমেন্ট ইস্যুড এনআইডি অর পাসপোর্ট, তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের কপি লাগবে, যেটা অথরাইজড হতে হবে, বা অনলাইন কপি হলেও হবে। পাসপোর্ট বা এনআইডির স্ক্যান, কালার স্ক্যান কপি ২ পাশে। জি, কালার। পাসপোর্টের ২ টা ফাইল, ২ টা পাসপোর্টের এনআইডির জন্য ২ টা পাতা হবে, ২ টা আপনার ইমেজ ফাইল হবে, ঠিক আছে? অথবা পিডিএফ ফাইল হবে। ওখানে আপনার ওই স্ক্যান ফাইল করে দেওয়াই ভালো, ঠিক আছে? আপনার ওইটা করে দিতে হবে। আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ৩ মাসের মধ্যে হইতে হবে। ৩ মাসের পুরাতন হইলে হবে না, ঠিক আছে? জি, জি। আর হচ্ছে ইউএস ফোন নাম্বার লাগবে একটা। ইউএস ফোন নাম্বারটা আপনি হাতে রাখবেন। যদি ওখানে অ্যামাজনে যখন সেলার সেন্টারে যখন অ্যাকাউন্ট করতে যাবেন, তখন যদি আপনার ওই নাম্বারে ওটিপি না আসে, আপনি যখন দিচ্ছেন ওটিপি আসতেছে না, তখন আপনি নাম্বারটা চেঞ্জ করে ইউএস নাম্বারটা বসায় দিবেন। ঠিক আছে? কারণ বাংলাদেশ থেকে এটা আসে না। এটা আসলে আমি ভেরিফাই করার মতো আমার এখন কোনো জায়গাও নেই। আপনারা কেউ করতে গেলে, আপনারা যখন কেউ করবেন, তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তাহলে বাংলাদেশী নাম্বারে ওটিপি আসতেছে। ঠিক আছে? জি, আর বহুত জি? জি ভাই, জিমেইল লাগবে। Gmail, Yahoo আপনি যেকোনো মেইলে ইউজ করতে পারেন। আপনার ডোমেইনের ইমেইল ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে Gmail, Yahoo টাই ভালো। এক্ষেত্রে নতুন একটা মেইল তৈরি করে নিবেন। যাতে আপনার কোনো সমস্যা না হয়, এবং আপনাকে প্রত্যেকটা সময় Amazon মেইল ফলো করতে হবে যে কোন মেইলটা আসতেছে, কোনটা আসতেছে না। যেমন আমি কিন্তু সবসময় এটা ফলো করি। যে কোন মেইলটা আসতেছে, কোন মেইলটা আসতেছে না। ঠিক আছে? এটা মেইলটা সবসময় ওপেন রাখবেন। ঠিক আছে? আর কার্ডের বিষয়টা কি হবে? হাসান ভাই? কার্ডের বিষয় হচ্ছে ডেবিট কার্ড, বাংলাদেশের ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড হতে হবে, যেটা থেকে অ্যামাজন মানে ডেবিট ডলার কার্ড, পাঠাবে। ক্রেডিট কার্ড যেকোনোটা হইতে পারে। জি, যেকোনোটা হইতে পারে। বাট আপনাকে প্রত্যেকটা গেটওয়ে ব্যাংকে যেয়ে বলবেন যে, "আমার প্রত্যেকটা গেটওয়ে যেন ক্লিয়ার থাকে। আমার কোনো গেটওয়েতে আটকাবে না।" আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটা যে, আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি কোনো লার্জ অ্যামাউন্ট টাকা থাকে, সেই অ্যাকাউন্টটা ইউজ না করাই ভালো। সেই অ্যাকাউন্টটা ইউজ না করাই ভালো। অন্য একটা অ্যাকাউন্ট করে আপনার অ্যামাজনের এই কাজটা করা উচিত। দেখা গেল যে আপনার একটা অ্যাকাউন্টে আপনার ৳৫,০০,০০,০০০ আছে। এটা কিন্তু অনেকের থাকতে পারে, বা ৳১০,০০,০০,০০০ আছে। ঠিক আছে? এখন ওই অ্যাকাউন্টটা আপনার ইউজ করার দরকার নাই। আপনি অন্য একটা ব্যাংকে অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করেন। ঠিক আছে? তবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যেটা
কি বলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যেটা ভেরিফাই করবেন এটার সাথে কিন্তু আবার ওইটার কোনো সম্পর্ক নেই। আপনি যখন অ্যামাজনকে চার্জিং করতে দিবেন আপনি কিন্তু অ্যাড্রেস ভেরিফাই করবেন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। এখন আপনি আমাকে যেটা বললেন আপনি ইসলামী ব্যাংক দিয়ে এটা ভেরিফাই করতে পারবেন। কিন্তু যখন আপনি কার্ড দিবেন তখন আপনি অন্য ব্যাংকের কার্ডও ইউজ করতে পারেন। যদি এরকম মনে হয় যে আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আছে, সিকিউরিটি পারপাস যদি এখানে কোনো সমস্যা নেই তারপরেও আপনি বিভিন্ন কারণে আপনি ওই অ্যাকাউন্টে আপনি অল্প কিছু টাকা ওখানে ৳১০,০০০ রাখলেই যথেষ্ট। অ্যামাজন ৳১০,০০০ আপনার কত টাকা চার্জ করবে? ১ম এ আপনার $৪০ চার্জ করবে। তারপরে যদি কোনো চার্জ আসে সেটা আপনি বুঝতে পারবেন। তখন একটু বেশি টাকা রাখবেন। যদি আপনি প্রোডাক্ট বেশি পাঠান তখন একটা চার্জিং এর ব্যাপার আসে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ভাই চার্জ মেথড হিসেবে আমরা যেমন ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবো, যেমন ওই যে রেডট পে একটা অ্যাপস আছে ওইখানে ডুয়াল ভাই কারেন্সি। ভার্চুয়াল কার্ডগুলো অ্যামাজন আমি যতদূর জানি এ আগে একটা সময় করত না। ঠিক আছে? আর এইটা আমি শুনি করে না, আবার অনেকের কাছে শুনি করে। তবে বেশিরভাগ শুনছি করে না। আর এইটার আমার কোনো বাস্তব অভিজ্ঞতা নাই। যেটার আমার অভিজ্ঞতা নাই, আমি জানি এটা করে না। আর ভার্চুয়াল কার্ড আপনি কেন ইউজ করবেন? ভার্চুয়াল কার্ড আপনার ওটা অ্যামাজন করে না। ভার্চুয়াল কার্ড আপনি কেন? আপনার তো রিয়েল কার্ড আছে। এটা বলতেছি অনেকের লার্জ অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? লার্জ অ্যাকাউন্ট আছে অনেকের, অনেক অ্যাকাউন্টে অনেক টাকা থাকতে পারে। ঠিক আছে? অনেক টাকা থাকতে পারে। এমন অনেক অ্যাকাউন্ট আছে যেসব অ্যাকাউন্টে আপনার কোটি টাকা আছে। বাংলাদেশে এরকম অনেক অ্যাকাউন্ট আছে। ওই সমস্ত অ্যাকাউন্টগুলো ইউজ করার দরকার নাই এক্ষেত্রে। ঠিক আছে? কারণ এখানে সাইবার সিকিউরিটির কিছু বিষয় আছে। এইখানে ওই সমস্ত অ্যাকাউন্টগুলো ইউজ করার দরকার নেই। আপনি জাস্ট ৳১০,০০০-২০,০০০ একটা অ্যাকাউন্ট করে আপনি সেটা রাখলেন, অ্যামাজন চার্জিং করলো আপনাকে। ঠিক আছে? আপনার যখন লাগবে তখন আপনি সেই অ্যাকাউন্টে টাকাটা রাখলেন। ঠিক আছে? এখন আপনার ৳২-৩ লাখ টাকা আছে এটার জন্য তো এটা তো লার্জ অ্যামাউন্ট না। তাই না? ঠিক আছে? এখন এটা আপনারা এইভাবে এটা আমি স্পেশালি বললাম আরকি। আমি স্পেশালি এই ঘটনাটা বললাম। আ আর আপনার আপনার পিওনিয়ার কার্ড আনতে হবে আগে এরকম কোনো শর্ত নেই। আপনি বাংলাদেশী কার্ড দিয়ে করতে পারবেন। কিন্তু আপনি এইটা বলে দিবেন যে আমার আ প্রত্যেকটা গেটওয়ে যেন খোলা থাকে। দরকার হলে আপনি আগে ওই যে কোনো একটা নাম্বার কিনে নিবেন। নাম্বার কিনতে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার চার্জিংটা হচ্ছে নাকি। ঠিক আছে? চার্জিংটা হচ্ছে নাকি এটা আপনি তখন ক্লিয়ার হইতে পারবেন। আ আ আর কোনো প্রশ্ন হাসান ভাই? আসিফ ভাই আপনার কোনো প্রশ্ন? আপনার তো অ্যামাজন অ্যাকাউন্ট আছে আমার জানা মতে। না, এটাতে কোনো প্রশ্ন ভাই। হ্যাঁ, আমার আছে অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট আছে তো। ঠিক আছে। হাসান ভাই আপনার কোনো কোয়েশ্চেন? না ভাই, কোশ্চেন নেই। ঠিক আছে। আর আপনারা আরেকটা কাজ কখনোই করবেন না। সেটা হচ্ছে যে অনেকেই পরামর্শ দেন আপনি একটা পিওনিয়ার অ্যাকাউন্ট করেন। আপনি বিভিন্ন জায়গা থেকে ওই টাকা পয়সা নিয়ে আসেন। বাংলাদেশে কিন্তু অনেক রকম ট্রান্সেকশন নিষিদ্ধ। ঠিক আছে? এটা নিয়ে কিন্তু আপনি কিন্তু পলিসিগত কিছু জায়গায় আপনি আটকায় যাবেন। ওই যে অনেকে আপনার আমাদের কি মিটিং শেষ হয়ে গেল? না ১৫ মিনিট আছে হাতে। এখানে হচ্ছে অনেকেই বলেন আপনার ওই যে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আপনি পেওনিয়ারে আনেন। এই কাজগুলো করতে যাবেন না। কারণ যার কারণে আপনি পরিচ্ছন্ন থাকার জন্যে আমার সাথে যারা কাজ করেন তারা খুব পরিচ্ছন্ন থাকবেন। বাংলাদেশ থেকে এই জাতীয় কাজগুলা করা যায় না। আপনি এই ক্রিপ্টোকারেন্সি কিনবেন বা কোনো কিছুর মাধ্যমে পেওনিয়ারে টাকা পাঠাবেন হয়তোবা পাঠানো যাইতে পারে। বাট বাংলাদেশের আইনে এটা সিদ্ধ না। আপনি এই জাতীয় কোনো কাজ করতে যাবেন না। আপনি সরাসরি বাংলাদেশী কার্ড নাম্বার ইউজ করবেন। ইউএসএ কোনো বিল পেমেন্টের জন্য আপনি বাংলাদেশী কার্ড ইউজ করবেন। ভাই আপনি তো একটা ভ্যালিড কাজ করতেছেন। আপনি তো কোনো অসৎ কাজ করতেছেন না। আপনি তো এখানে তো কোনো নেশাদ্রব্য বা কোনো চোরাচালান করতে যাচ্ছেন না। আপনি অ্যামাজনে সাবস্ক্রিপশন নিবেন, আপনি অ্যামাজনে বিজনেস করবেন। বাংলাদেশে রাইট আছে আপনি আপনার কার্ডে $৩০০ পর্যন্ত আপনি চার্জ করাতে পারবেন। আপনি $৩০০ প্রোডাক্ট কেনেন। এরপরে আপনার যখন পিওনিয়ার কার্ডে টাকা হবে তখন আপনি সেখান থেকে আপনি বিল পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি আগের থেকে পিওনিয়ার কার্ড পাওয়ার জন্য কোনো মানে উল্টাপাল্টা পলিসি অবলম্বন করবেন এই কাজগুলো করতে যাবেন না। আর যদি নিতান্তই দরকার হয় আমরা যেটা করি সেটা হচ্ছে কি যে আমরা যদি কারো কাছ থেকে পিওনিয়ারের কোনো টাকা নেওয়ার দরকার হয় তাকে একটা ইনভয়েস সেন্ড করি যে আমি তোমাকে এই সার্ভিসটা দিছি বা এই ওখানে সেল কোনো প্রোডাক্ট সেলের কোনো ইনভয়েস কিন্তু ওখানে অ্যাকসেপ্টেবল না। ওখানে আপনি সার্ভিসটা দিছেন, এই সার্ভিসের বিনিময়ে তুমি আমাকে তার মেইলিং অ্যাড্রেসে আমি পিওনিয়ারদের মাধ্যমে তাকে একটা বিল করে পাঠাই। বিশেষ করে আমার যারা ইউএস ক্লায়েন্ট আছে, যারা ক্যানাডিয়ান ক্লায়েন্ট আছে, আমার কিছু ইউএস ক্যানাডিয়ান ক্লায়েন্ট আছেন যারা গ্রুপে আছেন, গ্রুপের বাইরেও আছেন, তাদেরকে অনেক সময় আমি বাইরে থেকে চার্জ করি। আমি তাদেরকে ইনভয়েস পেওনিয়ারের ভিতরেই ইনভয়েসের একটা সাইট আছে। আপনারা ওখান থেকে ইনভয়েস তৈরি করে যে আমি এই সার্ভিসটা করছি, এইটা তুমি আমাকে এই ডলারটা পেমেন্ট করো। ঠিক আছে? তবে এইটা বাংলাদেশের থেকে দেখা গেল যে আপনারা কেউ আমাকে বিল করে টাকা নিলেন, এইটা আবার পেওনিয়ার ভালো চোখে দেখে না। এটা আবার পেওনিয়ার ভালো চোখে দেখে না যে সে বাংলাদেশ থেকে বাংলাদেশে বিল করতেছে, কেন সে মাঝখান থেকে ডলার হয়ে আসতেছে। ঠিক আছে? এই জন্য এই ধরনের কোনো উল্টাপাল্টা
কোনো সিচুয়েশন তৈরি করবেন না, ঠিক আছে? এগুলা আপনার অ্যাকাউন্টের জন্য, সবকিছুর জন্য এগুলো খারাপ। আপনি বছর শেষে যখন পিওনিয়ার স্টেটমেন্ট তুলবেন, এনবিআর কিন্তু আপনার কাছে ডাটা জানতে চাইবে, আজকে না হোক কালকে না হোক পরশু জানতে চাইবে। তখন আপনি যখন সাবমিট করবেন তখন কিন্তু তারা দেখবে যে আপনি টাকাগুলো এইভাবে এইভাবে আপনি আনছেন। এটা কিন্তু বৈধ না। প্রত্যেকটা জিনিস যেহেতু আমরা সঠিক পথে, সত্য পথে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা কাজগুলো করতে পারি, আমি তাহলে কেন আমি উল্টা রাস্তায় যাব? এগুলো করবেন না, ভুলেও এগুলো করবেন না। বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সাইট থেকে টাকা তুলে আনা বা বিভিন্ন ইসের থেকে টাকা তুলে আনা, পিওনিয়ার কার্ডে, আমার পিওনিয়ার কার্ডে টাকা অ্যাড হলো, এই কাজগুলো করবেন না। সরাসরি আপনারা বাংলাদেশি কার্ড ইউজ করবেন। এখানে বাংলাদেশ সরকার আপনাকে উন্মুক্ত করে দিচ্ছে, আপনি ব্যবসা করতে পারেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ব্যবসা করতে পারেন, আপনি যে কোনো জায়গায় প্রোডাক্ট কিনতে পারেন, ঠিক আছে? এ বিষয়ে আর কারো কোনো কোশ্চেন? আর আপনাদের যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যারা গত ক্লাসটা করেননি তারা আমার ইউটিউবের এই ভিডিওটা, এই যে লাস্টে যে ভিডিওটা আপলোড করছি, ভাই এই যে ভাই আসিফ ভাই, Managing a WordPress or Woo. গতদিন আপনি ঠিক মতো ছিলেন না, বুঝছেন? আপনি জি ভাই, এইটা কি দেখছেন? এটা এই যে অর্ধেকটা দেখছি ভাই, আর পরের অর্ধেকটা আমি দেখতে লইছিলাম এই কিন্তু নেটওয়ার্কের অনেক প্রবলেম, এই ভিডিওটা আপনি এই জন্য দেখা হয় নাই। এইটা আপনি পুরোটা দেখবেন, ঠিক আছে? আপনারা যে কয়জনই আছেন আমি সবাইকে পাঠিয়ে দিচ্ছি, এই ভিডিওটা পুরোটা দেখবেন। না দেখলে আপনি অ্যামাজনের প্রাইসিং সম্বন্ধে বুঝতে পারবেন না। আর অ্যামাজনের প্রাইসিং সম্বন্ধে বুঝতে না পারলে আপনি মানে কাজ করতে পারবেন না। মানে অ্যামাজনে কোথায় কত, মানে কিভাবে চার্জিং হচ্ছে, এই চার্জিংটা বোঝাটা খুবই ম্যান্ডেটরি, খুবই ম্যান্ডেটরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি দেখবো। আপনি প্রাইভেট লেভেল করেন আর যেটাই করেন, এইটা আপনাকে বুঝতে হবে যে অ্যামাজন কোথায় কোথায় কোন কোন চার্জ নিচ্ছে। তো ঠিক আছে, আমি আজকে আসলে আর আগাইতে চাচ্ছি না। আসলে গতকালকে, মানে গতদিন যেই ক্লাসটা নিয়েছি আর আজকের ক্লাসটা মিলে একটা মডিউল ছিল, কিন্তু মানে অনেক সমস্যার কারণে অনেকেই উপস্থিত ছিলেন না এবং অনেকেই ছিলেন, যার কারণে আমি 2 দিন 2টা করছি। মানে আমি আজকে আমার আরেকটা নেওয়ার কথা ছিল, যারা আমি নিতে পারিনি, মানে নিচ্ছি না আর কি, বা আমার ওই গেস্ট আসার কারণে আমি নিজেও প্রিপারেশন নিতে পারিনি, যে সেটা আসলে দেখাবো আর কি, ঠিক আছে? তো তাহলে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন, অ্যামাজনের চার্জিং সিস্টেম কি এটাও মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? আর চার্জিং সিস্টেমের আরেকটু আমি গতদিন যে ক্লাসটা দেখাইছিলাম সেটা আপনাদের আরেকটু বলি। আপনি এই যে অ্যামাজনে গেলেন, ঠিক আছে? চার্জিংটা কিভাবে হয় বোঝার জন্যে আপনি যে কোনো একটা প্রোডাক্টে ঢুকবেন, ঠিক আছে? ধরেন আপনি এই প্রোডাক্টটাই ঢুকলেন, ঠিক আছে? এইটা ঢুকে এই যে অ্যাসিনটা আপনি ধরছেন, অ্যাসিনটা আপনি ধরলেন, ঠিক আছে? যে এটা চার্জিংটা যেহেতু আমরা হোলসেল করি, ঠিক আছে? আমাদের ওই কোথায় কত চার্জিং হচ্ছে এটা আমাদের অনেক সময় দেখার দরকার হয় না, কিন্তু তারপরেও আপনার বোঝার জন্য ওই যে এখানে ইসে আছেন, আরে ওই ভাই, ওনার নামটা হচ্ছে রাকিব ভাই। রাকিব ভাই শুনতেছেন কথা? হ্যালো, রাকিব ভাই শুনতেছেন? আচ্ছা, বোঝা যাচ্ছে না। আচ্ছা, স- আচ্ছা, এই যে এইটা বোঝার জন্য আপনারা এই যে সেল ডট অ্যামাজন এখানে চলে আসবেন, আসার পরে প্রাইসিংয়ে যাবেন, ঠিক আছে? প্রাইসিংয়ে যাওয়ার পরে স্ট্যান্ডার্ড সেলিংস ফি, এই যে এখানে আসবেন, ঠিক আছে? স্ট্যান্ডার্ডে আসার পরে এই প্রোডাক্টের প্রাইসটা কেন এরকম দেখাচ্ছে এটা এটা উল্টাভাবে আইডেন্টিফাই করবেন। এটা দেখেন এখানে এই যে চার্জগুলো লিখছে, ঠিক আছে? এটার দাম কত? 55.98। এটা আমরা কত পাইছিলাম? 55. এই যে এখানে 10% ডিসকাউন্ট আছে, 55.98। এটার অরিজিনাল প্রাইস। এটা এটা মনে হয় সম্ভবত প্রাইভেট লেভেল প্রোডাক্ট, বুঝছেন? এটা হ্যালো এটা ভাইয়া, হ্যাঁ, এই দেখেন আপনার এটা শুনতেছি ভাইয়া। এই কথাগুলো আমি আপনার জন্য বলতেছি, আপনি লক্ষ্য করে দেখেন। যখন যেটা বুঝতে পারবেন না সেটা বোঝার জন্য, যেহেতু আপনি প্রাইভেট লেভেল করবেন আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। আপনি এখানে বিভিন্ন সাইজিংয়ের উপর বিভিন্ন চার্জ আছে না, এই দেখেন এটা হচ্ছে 55.98 এটার দাম, ঠিক আছে? এখানে রেফারেল ফি 8.40, ফিক্সড ক্লোজিং ফি 0.99। ফিক্সড ক্লোজিং ফি আপনি যে এখানে যদি যান তাহলে দেখেন এই যে সেলিং প্ল্যানে এটা হচ্ছে 0.99 যদি আপনার ইন্ডিভিজুয়াল প্ল্যানে থাকে, ঠিক আছে? তাহলে এই যে 0.99, এটা তো আপনি বুঝতে পারছেন কোথা থেকে ধরছে। এখন এই যে 8.40 রেফারেল ফি, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্যে আপনি যেটা যাবেন সেটা হচ্ছে, এই দেখেন রেফারেল ফিজে এইটা কোন ক্যাটাগরিতে পড়ছে আপনার, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে দেখেন, এখান থেকে ক্যাটাগরিতে চলে আসবেন।
যেহেতু আমরা প্রাইভেট লেভেল করি না, কিন্তু মানে আপনি প্রাইভেট লেভেল এটা ক্যাটাগরি প্রোডাক্ট ডিটেলস কই গেল? এটাই তো প্রোডাক্ট ডিটেলস। প্রাইস ইউনিট, ডেলিভারি, কাস্টমার রেটিং, সোল্ড নয়, ফর্ম ট্যাবলেট, ইউনিট কাউন্ট, ফ্লেভার, ওয়েট, লিভিং স্টোরেজ, আর ডিটেলস কোথায় গেল? ঠিক কি ভাই এক্সটেনশন এই দেখ যে এই যে এই এই যে ভাই এটা এখানে হচ্ছে হেলথ অ্যান্ড হাউস হোল্ড, তাই না? এটা হেলথ অ্যান্ড হাউস হোল্ড ক্যাটাগরিতে না? এখন এখানে জি জি ক্যালকুলেটর আসেন, এই যে এখানে দেখেন হেলথ অ্যান্ড হাউস হোল্ড কই? আচ্ছা, হেলথ অ্যান্ড হাউস হোল্ড সম্ভবত আপনার একটা সাব ক্যাটাগরি। এটা প্রাইভেট লেভেল আমি করি না, তো যার কারণে এটা নিয়ে আমি চিন্তা করি না। পরে চিন্তা করলাম যে আপনাকে একটু এইভাবে দেখাই দিলে আপনি বুঝতে পারবেন আর কি। এখানে লন, ম্যাট্রেস, হোম কিচেন। জি আচ্ছা দাঁড়ান, এটা পাওয়া যাবে, অসুবিধা নেই। এটার এই যে এইখান থেকে ক্যাটাগরিটা আপনি দেখতে পারবেন। এই যে এখান থেকে, উপরে হ্যাঁ, এই যে উপরে হাউস হোল্ড সাপ্লাই আর ভিটামিন ডায়েট, হাউস হোল্ড সাপ্লাইস, তাই না? হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, সেটাকে আবার মূল কি আর ক্যাটাগরি। আরে ওইটা ওইখানে না, এটা কই থাকে? এটা তো ভুলে গেলাম ভাই, এটা তো মনে করছি যে আপনাকে দেখাবো। সমস্যা নেই আমি বুঝতে পারছি ভাই, মানে ওই ক্যাটাগরির অনুযায়ী হলো হ্যাঁ, আমার হলো না ফিটা ধরছে। বুঝতে পারলেও হোম কিচেন, লন গার্ডেন, ম্যাট্রেস, মিডিয়া, মিউজিক, এখানে এই ক্যাটাগরি অনুযায়ী যে ইটা আছে আর কি, যাই হোক, ওইটা আমার মনে নাই, ওইটা আমি কখনো খেয়াল করি। পারছেন এইখান থেকে এসে আপনি ওই পার্সেন্টেজটা হিসাব করবেন, ঠিক আছে? ওই জি পার্সেন্টেজটা জি হিসাব ভাই করবেন। আর এই প্রোডাক্টের মধ্যে টুকি আমার এটা এই যে এটাই, কিন্তু এটা কোন ক্যাটাগরি থেকে আসছে এটা আমার ঠিক মনে আসতেছে না, বা আমি ওই খেয়াল ওয়ালে জানতো ভাই, ওয়ালে ওখানে গেলে হয়তো পাইবেন। এখানে কি পাবো? এখানে তো সব ক্যাটাগরি দেওয়া আছে, কিন্তু বাট আমি তো স্পেশালি কোনো ঢুকিনি। এইটা আর এটার সাইজিংটা আপনি পাবেন হচ্ছে এই যে ওইখানেই, ওইখান থেকেই আপনার ওই যে ফুলফিলমেন্ট যে ফিটা আছে, ঠিক আছে? ডিটেলস ওই যে যেই চার্জটা হবে আর কি, ঠিক আছে? এই যে এখানে দেখেন 2 × 2 × 2 ইঞ্চি, ঠিক আছে? এত জি আউন্স। এটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আপনি এইটা ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? দেখবেন যে জি এইটার চার্জিং কত, এবং ওই যে মানে ওয়েট, মানে ওখানে সাইজ প্লাস ওয়েট দুইটাই আছে, ঠিক আছে? স্মল, ওই যে লার্জ, এক্সট্রা লার্জ, বিভিন্ন রকম আছে না আপনার জি রেভিনিউ ক্যালকুলেটরে, ঠিক আছে? বুঝতে পারছেন তো ব্যাপারটা কি? এই যে যেখান থেকে আপনি ফুলফিলমেন্ট আসবেন, এই যে এখান থেকে ফুলফিলমেন্ট আসার পরে, এই যে ফুলফিলমেন্ট আসার পরে এই যে এখান থেকে আপনি হিসাব করা শুরু করবেন, ঠিক আছে? এই যে এখান থেকে আবার এটা মিলাই নেবেন যে এটা কোন ক্যাটাগরি, যে এটা অ্যাপারেল না, লো প্রাইস, এফবিও না, লো প্রাইস এটাও না, নন অ্যাপারেল। এখান থেকে আপনি মিলাবেন যে এটার কত ওয়েট, ঠিক আছে? তারপরে এটার এই যে আপনার ওয়েট কত, ঠিক আছে? এই যে আবার নিচে আবার ওয়েটের সাথেও ক্যালকুলেশন করা আছে, ঠিক আছে? যে এক্সট্রা ওয়েট, ঠিক আছে? এখানে আরেকটা পাবেন, জি সেটা হচ্ছে সাইজ অনুযায়ীও পাবেন, ঠিক আছে? ওইটা মিলানোর পরে এই দেখেন আউন্স, ওইটা মিলালে আপনি বুঝে যাবেন যে এটার কোথায় কত টাকা কাটতেছে। এখন যখন আপনি তখন, আর এই যে স্টোরেজ ফি এটা আলাদা, এটা তো আপনার এই যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর একরকম, অক্টোবর থেকে ডিসেম্বর, এটা আমাদের যারা হোলসেল করি তাদের এটা লাগে না, কিন্তু বাট আমাদের জানতে হয় যে তিনটা চার্জ আছে, একটা হচ্ছে রেফারেল ফি, একটা হচ্ছে আপনার প্রোডাক্ট ফি, কি আপনার, আরে দেখি মানে প্রোডাক্ট সেল করলে একটা অর্ডার ফি, আর একটা একটা হলো যে এই একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এই সেলিং ফি, একটা হচ্ছে রেফারেল ফি, আর একটা হচ্ছে আপনার ফুলফিলমেন্ট চার্জ, ঠিক আছে? আর যারা জি এফবিএম করবেন তাদের ফুলফিলমেন্ট চার্জটা লাগবে না, ঠিক আছে? ওইটা আপনি ওখান থেকে মানে ফ্রি যাইতে পারবেন আর কি, ঠিক আছে? আমাদের এই হিসাবটুকু থাকলেই হয়, কিন্তু যারা প্রাইভেট লেভেল করবেন তাদের জন্য এইটুকু খুব ইফেক্টিভ, এই জায়গাটা ক্যালকুলেশন করাটা খুব ইফেক্টিভ, সামান্য বক্সের একটু চেঞ্জের জন্য। আর সবসময় হিসাব করবেন আপনার ওই যে আপনি একটা ভিটামিন বেচতেছেন, শুধু আপনি প্লাস্টিকের প্যাকেটে ওইটা না, আপনার কাগজের যে প্যাকেটটা আছে, টোটাল প্যাকেজ সাইজটা যা হবে আপনি সেইটার উপরে ক্যালকুলেশন করবেন। এটা শুধুমাত্র রাখবেন আপনার জন্য, এটা আর অন্যদের জন্য না। অন্যরা শুধু এখানে ক্যালকুলেটর বসে হিসাব হিসাব বের করে নিয়ে চলে যাবেন, আপনাদের আর মানে
ওই জানতে হবে যে এই ফিটা আছে, কিন্তু এই পাশে আসলে এখানে আবার যে ফুলফিলমেন্ট কস্টটা আসবে না, ঠিক আছে? ওইটা আপনি অ্যাডভান্টেজ পাবেন যে এখানে 46 থাকতেছে, এখানে 41 থাকতেছে, $5 আপনার কুরিয়ার চার্জ হয়ে যাবে, ঠিক আছে? জি মানে $5-6-7 যদি অনেক দূরেও হয়, $5-6 মোটামুটিভাবে কভারেজ হয়ে যায় আর কি, ঠিক আছে? এটা নিয়ে আরো পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনার যে ফুলফিলমেন্ট যে ইটা ছিল, তাহলে ওইটা ক্লিয়ার যে ভাই এই চার্জিংটা কিভাবে আপনি কতদিন প্রশ্ন করছিলেন, এখন বের করতে পারবেন? জি ভাই, জি ভাই, এখন পারবো। এখন ক্লিয়ার হয়ে গেছেন তো? আর আমার জি আমাকে খেয়াল নেই, আমি এটা মনেও করিনি যে এটা আমি মানে মনে মনে চিন্তা করছিলাম এটা আপনাকে দেখাবো, কিন্তু ওইটা যে কোন ক্যাটাগরি কি হবে যায় ওইটা আমার মনে নেই, পরে আসলে আমি দেখাই দিব, ঠিক আছে? আর আজকে আমি এই এই আচ্ছা ভাই, এই 1 ঘন্টা পরে আর ক্লাসটা এক্সটেন্ড করব না, আবার আমরা মঙ্গলবারে বসবো আর কি। আপনাদের আজকের বা প্রিভিয়াস ক্লাস নিয়ে আর কোনো রকম কোনো চিন্তা, আর কোনো রকম প্রশ্ন আছে আপনাদের? হাসান ভাই? জি ভাই, ওই যে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে কিভাবে প্রফেশনাল করা যাবে অ্যামাজন অ্যাকাউন্ট, সেটা কি আমরা ফিজিক্যালি বা কিভাবে দেখবো আর কি অন্য ক্লাসে? ওইটা ফিজিক্যালি তো এখন দেখানো সম্ভব না, কারণ আমার অ্যাকাউন্ট তো অলরেডি বিজনেসে আমি কনভার্ট করে নিছি। ওইটা শুধু আপনার বিজনেসের নাম আর ইন নাম্বারটা দিতে হয়, ঠিক আছে? ওইটা আপনার ওই মানে মানে ওইটা আমি যখন আপনি করেন তখন দেখাই দিবনি, বা এটা ইউটিউবে কোনো ভিডিও বের করে আমি আপনাকে দেখাই দিবনি, যেটা আমারটা করা যাচ্ছে না, বা আমারটা আমি দেখাই দিতে পারবো যে যেটা আপনার এটা আজকের সময় শেষ, আজকের এক্সটেন্ড করবো না। ওইটা আমি আমারটা দেখাই দিবনি যে কোন জায়গা বসাইতে হবে, আসলে ওই জায়গাটা আমারটা এখন দেখাবে কিনা আমার ঠিক মনে আসতেছে না। তবে ওই ঘরটা চেঞ্জ করে দিতে হবে আপনার আর কি, ঠিক আছে? ওইটা চেঞ্জ করে দিলেই আপনি মানে আপনার এটা বিজনেসে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে আর কি। যখনই আপনি ইন নাম্বারটা প্লেস করবেন তখনই বিজনেসে কনভার্ট হয়ে যাবে। ওইটা তো আমি পরের ক্লাসে দেখাই দিবনি, পরের ক্লাসে আপনার আমার ওই স্ল্যাট সেন্টারে ঢুকে আমি দেখাই দিবনি যে এখানে আপনি শুধু ডাটাটা দিয়ে দিবেন। ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে। আর নতুন যে ভাই আসছেন, ক্লাস কিছুক্ষণ শেষ হয়ে যাবে, ভাই আপনার কি কোনো কিছু জানার আছে এখানে? আপনি আমার ইউটিউব চ্যানেলটা ভালো করে ফলো করেন, ঠিক আছে? আর যদি বাড়তি কোনো কিছু জানার দরকার হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে মানে মানে এক্সট্রা একা একা আমি আপনাকে ওইটা সাপোর্ট দিয়ে দিব, অসুবিধা নেই ভাই। হাবিবুল ইসলাম ভাই, আপনি ঠিক আছেন? আছে ভাই। ঠিক আছে। জি জি ভাইয়া। আজকে কি বুঝতে পারছেন কিছু জিনিস? জি ভাইয়া, বুঝতেছি। চেষ্টা করেন, আর ইনশাল্লাহ ভিডিও দেখি। ইনশাল্লাহ পারবেন। আর আলামিন ভাই তো অভিজ্ঞ মানুষ, উনি জানেন সবকিছু। ওনাকে তার বোঝানোর কিছু নেই, ওনাকে জাস্ট আমন্ত্রণ জানাইছি, যদি সম্ভব হয় উনি পরের ক্লাসগুলোতেও থাকবেন আর কি। না না ভাই, আমি আসলে আপনার থেকে শিখতেছি, শেখার জন্য আসলাম। না ভাই, আমি আপনার কাছে শিখতেছি, আপনি